আসসালামু আলাইকুম। আমি আশফাক। আমার জন্ম ঢাকায়। আমি নদী বিষয়ক কিছু কথা বলবো। আমি এখন আছি শীতলক্ষ্যা নদীর পাশে। শীতলক্ষ্যা নদী একটা ঢাকার অদূরে খুবই গুরুত্বপূর্ণ একটা নদী। এই নদীটি ড্যামরার কাছ দিয়ে দূষিত হয়ে গেছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছি রূপগঞ্জের পরে এই নদীটার পানিটা খুব ভালো আছে। এই নদীর পানি অত্যন্ত পরিষ্কার, কিন্তু নগরায়নের কারণে এই নদীর পানিটা ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে। আমরা জানি নদীর পিএইচ 6.5 থেকে 8.5 পর্যন্ত থাকতে হয়, তাহলে জলজ উদ্ভিদ এবং প্রাণী মাছ এগুলা বাঁচতে পারে। তো আমার মনে হয় এখনো ভালো আছে। এখানকার জনপ্রতিনিধি এবং সচেতন জনগণ চাইলে এই নদীটাকে ভালো রাখতে পারে। আগের সভ্যতা এখানে ছিল, নদীমাতৃক বাংলাদেশ সভ্যতা গড়ে ওঠে নদীর পাশেই। নদী যখন দুই ধারে প্লাবিত হয় তখন এই নদীর পাড়ে পলি জমে, ওইখানে ফসল আদি করতে খুব সহজ হয়। এখানে আমরা দেখছি যে কিছু ফসলের জায়গাও আছে, কিন্তু এদিক দিয়ে ইট ভাটা হয়ে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমাদের উচিত ছিল এই ইট ভাটাগুলি কম হওয়া, কারণ ইটের দূষণে, ইট পোড়ার দূষণে পরিবেশ দূষিত হয়। এটা একটা সুন্দর একটা গ্রাম। কাঞ্চন ব্রিজ থেকে আমরা কিছু দূর আসলে এটা শিমুলিয়া গ্রাম, খুবই সুন্দর একটা গ্রাম, কিন্তু নগরায়নের কারণে এই গ্রামটি আস্তে আস্তে তার সৌন্দর্য, তার জৌলুস হারাচ্ছে। নানান ধরনের স্টিমার, জাহাজ চলাফেরা করে, দেখতে খুব সুন্দর। নদীর উপরে জুট মিল আছে বেশ কয়েকটা, আশকারি জুট মিল, নবারুণ জুট মিল, উত্তরা জুট মিল। এটা আমরা ছোট সময় যখন আসতাম তখন এই জুট মিলগুলাই ছিল। কিন্তু বর্তমানে এই নদীর দুই ধারে অনেক মিল, ফ্যাক্টরি গড়ে উঠেছে। এই মিল ফ্যাক্টরি থেকে বজ্র নদীতে আসে, সেই কারণে নদীর পানি দূষিত হয়। সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ যদি নিয়ম করে যে ফ্যাক্টরি থেকে যে বজ্র বের হবে সেটা পিউরিফাই হয়ে যদি নদীতে পড়ে পানিটা, তাহলে নদীর দূষণটা কম হবে। আমাদের এই দিকে সরকারকে এবং পরিবেশবাদীদের নজর দেওয়া উচিত। এই নদী আছে বলেই বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর পাড়েই সভ্যতা গড়ে ওঠে, আমরা জানি। এবং এই নদী বাঁচলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আমরা যতটুকু মনে হয় টেমস নদীও দূষিত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সঠিক ব্যবস্থাপনার কারণে টেমস নদী তার প্রাণ ফিরে পেয়েছে। সেই রকম আমাদের ঢাকার আশেপাশে যে নদীগুলি আছে, শীতলক্ষ্যা নদী, বুড়িগঙ্গা নদী, বালু নদী, তুরাগ নদী, এই নদীগুলিকে দূষণমুক্ত করতে হবে। তাহলে আমাদের সোনার বাংলাদেশ মানুষের বসবাস উপযোগী হবে বলে আমি মনে করি। এই নদীর পানিতে গোসল করা খুবই আনন্দের, খুবই মজার। কথিত আছে যে এই নদীতে যদি 12 মাস যাবৎ যে রোগ শোকে ভোগে, সেও যদি এই নদীর পানিতে ডুব দিত বা ডুব দেয়, তার অনেকখানি রোগ ভালো হয়ে যায়। এখানকার নদীর পানি আগে মানুষ, এই অঞ্চলের মানুষ পানও করত। এই নদীর পানি খেয়ে মানুষ বেঁচে থাকতো। এবং এই নদীর দুই পারের মানুষ, নদী যখন প্লাবিত হয়, এই পাড়ের পলি জমে যে জমিটা থাকে, সেই জমিতে প্রচুর পরিমাণে পলি জমে, এবং সেখানে কোনো বীজ রোপণ করলেই ফসল খুব ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি কিছু হাঁস নদী দিয়ে যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর দৃশ্য। দুইটা পুকুর দেখা যাচ্ছে। এখানে সাধারণত মাছ চাষ করা হয় না, কিন্তু বর্ষা মৌসুমে যখন এটি পানি দ্বারা ভরে যায় তখন এখানে মাছ চলে আসে।
আবার শুকনো মৌসুমে এটা সেচে মাছগুলি ধরা হয়। আমরা সামনে কিছু ক্ষেত খামার দেখতে পাচ্ছি, এটা সাধারণত ঢেঁড়স ক্ষেত হতে পারে। খুব সুন্দর, আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর। প্রাকৃতিক পরিবেশে আসলে আসলে মনটা ভালো লাগে। আমরা যখন ভিডিওটি শ্যুট করতেছি তখন প্রচণ্ড গরম বাংলাদেশে। আমার মনে হয় বাংলাদেশের নদীগুলোতে পানি না থাকার কারণে গরমের অনুভবটা একটু বেশি হচ্ছে। নদীতে যাতে পরিপূর্ণভাবে পানি থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য নদীকে খনন করতে হবে। এই খনন কাজ চালিয়ে যেতে হবে, বিভিন্ন ক্যানেল করতে হবে সারা বাংলাদেশ জুড়ে, যাতে পানিটা নদীতে সারা মৌসুমেই থাকে। পানি থাকলে পানিতে মাছ থাকে, পানি থাকলে সেচ কাজ করা যায়, পানি থাকলে পরিবেশের জন্য অনেক ভালো হয়। এছাড়া আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম আসার সময়। কাঞ্চন ব্রিজের ওখান থেকে দেখলাম যে দুটা ক্যানেল পূর্বাঞ্চল উপশহর থেকে শীতলক্ষার দিকে সংযোগ করা হচ্ছে। সম্ভবত এই ক্যানেল দিয়ে পূর্বাঞ্চলের নতুন শহরের বজ্রগুলি শীতলক্ষা নদীতে পড়বে। এই বজ্রগুলি যাতে শোধিত হয়ে শীতলক্ষা নদীতে পড়ে পানি, সেই দিকে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ বা রাজুকের ব্যবস্থা নিতে হবে। আর না হলে এই শীতলক্ষা নদী ভবিষ্যতে আরেক বুড়িগঙ্গা, আরেক বালু নদীর মতন দূষিত হয়ে যাবে। দূষিত কেমিক্যাল পানিতে এই নদীটা নষ্ট হয়ে যাবে। এই নদীর গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি ঢাকার পাশেই, এটা প্রায় ময়মনসিংহ থেকে অনেকগুলি জায়গা পার হয়ে এদিক দিয়ে নারায়ণগঞ্জ হয়ে চলে গেছে। আরেকটা জিনিস, এই অঞ্চলে নদীর পাড়ে দেখলাম ইট ভাটা। আগে এতগুলি ছিল না, এখন অনেকগুলি ইট ভাটা। এই ইট ভাটা থেকে যে কালো ধোঁয়া বেরোচ্ছে, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার, বিভিন্ন ধরনের দূষিত পদার্থ বেরোচ্ছে, যেটা ফসলের জন্য ক্ষতিকর এবং আশেপাশের গাছপালার জন্য খুবই ক্ষতিকর। এখানে ডাব গাছগুলোতে ডাব হয়, কিন্তু কাটলে পরে পানি পাওয়া যায় না ডাবের। নতুন সমস্যা। অনেক ফল আসে, কিন্তু ফলগুলি পরিপূর্ণভাবে বড় হয় না। চারিদিকের দৃশ্যগুলি খুব সুন্দর, মনোরম। এখানে কিছু পাট ক্ষেত দেখা যাচ্ছে। এই পাটগুলি বর্ষা মৌসুমে গাছগুলি অনেক বড় হবে। ক্ষেত খামার খুব সুন্দর। আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণের আরও অনেক বেশি সচেতন হতে হবে। এই পরিবেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। পৃথিবীর উপর দিয়ে অনেক ধ্বংস হয়েছে, উত্থান পতন হয়েছে। পৃথিবীর জায়গায় থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমাদের আবাসভূমিকে, আবাসস্থলকে আবাসযোগ্য রাখার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হবে। সো আমি এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।